সমারসেট মমের বিখ্যাত ছোট গল্প দ্য লাঞ্চন কিন্তু একটা প্রতিশোধের গল্প। তবে এই প্রতিশোধটা ঠিক যেরকম ভাবা হয় সেরকম মারামারি বা চিৎকারের নয়। এটা হলো সময়ের এক অদ্ভুত বিচার। চলুন সেই গল্পটাই আজ শোনা যাক। গল্পের শুরুটাই হয় এই একটা লাইন দিয়ে। ভাবুন, এক মহিলা নিজেকে খুব সংযমী প্রমাণ করার চেষ্টা করছেন, আর তিনি গল্পের নায়ককে প্রায় পথে বসিয়ে দিয়েছিলেন। কি অদ্ভুত, তাই না? তো প্রশ্নটা হলো, কিভাবে একটা সাদামাটা লাঞ্চের আমন্ত্রণ এক তরুণ লেখকের জন্য রীতিমতো দুঃস্বপ্ন হয়ে উঠল। চলুন প্যারিসের সেই বিখ্যাত রেস্টুরেন্ট গল্পটা আজ শুনেই ফেলি। গল্পের সময়টা হলো যখন আমাদের লেখক প্যারিসে থাকেন। তখন তিনি সবে লেখালেখি করে একটু নাম করেছেন, কিন্তু পকেটের অবস্থা যাকে বলে বেশ খারাপ। কোনো মতে মাসটা চলে যায় আর কি। একবার অবস্থাটা ভেবে দেখুন তো। লেখক থাকেন একটা খুবই ছোট অ্যাপার্টমেন্টে, আর মাস চালানোর জন্য তার হাতে আছে মাত্র ৮০ ফ্রাঙ্ক। ঠিক তখনই তার এক ভক্ত, এক মাঝবয়সী মহিলা, আবদার করে বসলেন যে তিনি লেখকের সাথে লাঞ্চ করতে চান। আর জায়গাটা কোথায় বাছলেন? ফোয়োটাস, যেখানে সাধারণ মানুষ নয়, বড় বড় ফরাসি সেনেটররা খেতে যান। এটা শুনে লেখকের তো মাথায় হাত। আসলে ফোয়োটস শুধু একটা দামি রেস্তোরাঁ ছিল না, এটা ছিল একটা স্ট্যাটাস সিম্বল। আমাদের লেখকের জন্য সেখানে গিয়ে খাওয়ার কথা ভাবাটাই ছিল অকল্পনীয় একটা ব্যাপার। কিন্তু ভদ্রতার খাতিরে তিনি আর না বলতে পারলেন না, ফেঁসে গেলেন। আর এখান থেকেই শুরু হলো সেই বিখ্যাত লাঞ্চ, যা লেখকের জীবন থেকে শুধু টাকা নয়, আরও অনেক কিছুই কেড়ে নিয়েছিল। মহিলা খুব মিষ্টি করে বললেন, আমি তো লাঞ্চে একটার বেশি কিছু খাই না। এটা শুনে লেখকের তো প্রায় হফ ছেড়ে বাঁচার মতো অবস্থা। তিনি ভাবলেন, যাক, অল্পের ওপর দিয়ে যাবে হয়তো। কিন্তু তিনি যে কত বড় ভুল ভাবছিলেন তা বুঝতে খুব একটা দেরি হয়নি। ওয়েটার মেনু নিয়ে আসতেই মহিলা বললেন, সামান্য একটু মাছ হলে ভালো হয়। আর চেয়ে বসলেন স্যামন মাছ, যেটা ছিল মেনুর সবচেয়ে দামি আইটেমগুলোর একটা। এরপর আবার লেখকের দিকে তাকিয়ে মাসুম একটা ভাব করে বললেন, আশা করি ক্যাভিয়ারে আপনার আপত্তি নেই। ব্যাস, শুরুতেই দুটো মারাত্মক দামি অর্ডার হয়ে গেল। এরপর এলো পানীয়র পালা। মহিলা প্রথমে বললেন, আমি লাঞ্চে কিছুই পান করি না। তারপরই আবার বললেন, সাদা ওয়াইন চলতে পারে। এখানেই শেষ না, ডাক্তারের দোহাই দিয়ে বললেন, আমার ডাক্তার তো আমাকে শ্যাম্পেন ছাড়া আর কিছু খেতেই বারণ করেছেন। লেখকের তখন কি অবস্থা একবার ভাবুন। কিন্তু এখানেই কি শেষ? না, এরপর তার চোখ পড়ল মেনুর বিশাল আকারের অ্যাসপ্যারাগাসের দিকে, যা ছিল ভয়ঙ্কর রকম দামি। লেখক তো মনে মনে ভগবানকে ডাকছিলেন যেন মহিলার ওটার দিকে নজর না যায়, কিন্তু তার প্রার্থনা কাজে এলো না। মহিলা সেটাও অর্ডার করে ফেললেন। আর সবশেষে আইসক্রিম, কফি আর ইতালি থেকে আনা একটা বিশাল পিচ ফল। মানে একটা জিনিস খাওয়ার কথা দিয়ে শুরু হয়েছিল যে লাঞ্চটা, সেটা শেষ পর্যন্ত একটা রাজকীয় ভোজে পরিণত হল। টেবিলে যখন একটার পর একটা দামি খাবার আসছিল, লেখকের বুকের ভেতর যেন হাতুড়ি পিটছিল। বিলের অঙ্কটা কি হতে পারে সেটা ভেবেই তিনি অস্থির হয়ে পড়ছিলেন। মনে আছে তো, লেখকের পুরো মাসের সম্বল ছিল মাত্র এই ৮০ ফ্রা, আর বিল যে সেটাকে অনেক আগেই ছাড়িয়ে যাবে তা তিনি ততক্ষণে বুঝে গেছেন। তার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমছে। বাঁচার জন্য লেখকের মাথায় তখন মরিয়া সব প্ল্যান ঘুরছে। তিনি ভাবছেন বিল দেওয়ার সময় পকেটে হাত দিয়ে চিৎকার করে বলবেন যে মানিব্যাগ চুরি হয়ে গেছে, না হলে নিজের ঘড়িটা বন্ধক রেখে চলে আসবেন। মানে অবস্থাটা একবার ভেবে দেখুন। যাই লোক, খাওয়া শেষ হল। বিল মিটিয়ে লেখকের পকেটে রইল মাত্র ৩ ফ্র। মাস চলবে কিভাবে তার কোনো ঠিক নেই। কিন্তু গল্পের আসল মজা তো এর পরেই। রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় সেই মহিলা আবার লেখককে উপদেশ দিয়ে গেলেন, আমার উদাহরণটা দেখুন, লাঞ্চে একটার বেশি কিছু খাবেন না। কিন্তু এর চেয়ে বড় রসিকতা আর কি হতে পারে? এই চরম অপমানের পর লেখককে হয়তো প্রায় না খেয়েই মাসটা কাটাতে হয়েছিল। কিন্তু তিনি জানতেন একদিন না একদিন এর প্রতিশোধ তিনি ঠিকই পাবেন, এবং পেয়েছিলেনও। কিভাবে? ঠিক ২০ বছর পর লেখকের সাথে ওই মহিলার আবার দেখা হয়। লেখক দেখলেন সেই মহিলার আগের মতন নেই। তার ওজন দাঁড়িয়েছে ২১ টন, মানে প্রায় ১৩৩ কেজি। তার লোভ আর ভণ্ডামি যেন তার শরীরেই জমা হয়েছে। আর এটাই ছিল লেখকের সেই শান্ত, নীরব আর নিখুঁত প্রতিশোধ। এই যে চরম বিদ্রূপের মাধ্যমে জীবনের কঠিন সত্যিটাকে এত সহজভাবে তুলে ধরা, এটাই কিন্তু সমারসেট মমের লেখার জাদু। তিনি খুব সাধারণ ঘটনার মধ্যে দিয়ে মানুষের ভেতরের রূপটা বের করে আনেন। পুরো গল্পটাই দাঁড়িয়ে আছে এই আয়রনির উপর, মানে যেখানে কথার সাথে কাজের কোনো মিল নেই। মহিলা মুখে বলছেন এক, আর করছেন ঠিক তার উল্টোটা। এই বৈপরীত্যই গল্পটার মূল চালিকা শক্তি। মম আসলে এই গল্পের দুটো দিককেই ব্যঙ্গ করেছেন।
একদিকে সেই মহিলার নির্লজ্জ ভণ্ডামি, যিনি বলেন একটা আর করেন আরেকটা, আর অন্যদিকে আমাদের লেখকের মানবিক দুর্বলতা, মানে ভদ্রতার খাতিরে না বলতে না পেরে নিজের সর্বনাশ ডেকে আনা। দুটোই আসলে সমাজের সামনে ভালো সাজার একটা ভান। গল্পটা এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন ভাবায়, তাই না? আচ্ছা, মম আসলে কাকে নিয়ে বেশি ব্যঙ্গ করছেন? সেই লোভী মহিলাকে, নাকি আমাদের সেই লেখককে, যিনি সামাজিকতার চাপে এতটাই দুর্বল ছিলেন যে প্রতিবাদ করার সাহসী দেখাতে পারেননি? হয়তো আসল ব্যঙ্গটা আমাদের নিজেদের সেই সব মুহূর্তগুলোকেই করা হয়েছে, যখন আমরা চক্ষু লজ্জার খাতিরে না বলতে ভুলে যাই।